সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার আলোচনায় আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, আগামীকাল কাতারের রাজধানী দোহায় আমেরিকা এবং ইরানের মধ্যে আবার আলোচনা হবে। এইরকম আলোচনা বহুদিন ধরেই বহুবার হয়েছে, কিন্তু আলোচনা হয়, সমঝোতা হয়েছে, স্বাক্ষর হয়েছে, আবার সে আলোচনা ভেঙে যায়। দুই পক্ষ একে অপরের উপর হামলা করে, যুদ্ধ লাগে। এই যে যুদ্ধবিরতি এবং সমঝোতা স্মারক সবই হুমকির মুখে পড়ে। এর কারণ কি? সুপ্রিয় দর্শক, এই যে আমেরিকা এবং ইসরায়েলের সাথে ইরানের দ্বন্দ্ব সংঘাত এবং কখনো কখনো সমঝোতা, আবার কখনো কখনো তা ভেঙে যাওয়া, এটা কি শুধুই মাত্র রাজনৈতিক ব্যাপার, নাকি ক্ষমতার দ্বন্দ্ব, নাকি অন্য কিছু? আসলে কি? আমরা এইসব বিষয় নিয়েই এখন আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং আমরা একেবারে ভেতরের কারণ তুলে আনার চেষ্টা করব। আপনারা ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। 28শে ফেব্রুয়ারি ইরানের উপরে আমেরিকা এবং ইসরায়েল হামলা শুরু করে। একেবারেই নিজেদের মতো করে তারা ইরানের উপর হামলা চালিয়ে দেয় এবং ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে কাকে কাকে হত্যা করেছে তা তো আপনারা সবাই জানেন। হামলার কিছুদিন পরেই কেন ডোনাল্ড ট্রাম্প একেবারে চুক্তির জন্য মরিয়া হয়ে গেল? তারপরে নানান রকমের আলাপ আলোচনা, নানান রকমের কথা, বিভিন্ন ধরনের চুক্তি, সমঝোতা, সই, এগুলো হলো। কিন্তু প্রকৃতপক্ষে ইরানের সাথে আমেরিকা আর ইসরায়েলের যুদ্ধ কমপ্লিটলি বন্ধ হয়ে যায়নি এবং শান্তি বলতে যা বোঝায় সেটা পরিপূর্ণভাবে আসেনি। বরং মাঝে মাঝেই দুই পক্ষের মধ্যে যুদ্ধ হচ্ছে এবং সেই যুদ্ধের পরে, সেই যুদ্ধের প্রেক্ষাপটে মনে হচ্ছে এই চুক্তি, এই আলোচনা, এই সমঝোতা ভেঙে যাবে। এর কারণটা কি? একেবারে শুরু থেকে যদি বলি, এই যে আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপর হামলা চালিয়েছে, মূল অভিযোগটা কি? অনেকগুলো কথা ছিল আমেরিকা এবং ইসরায়েলের পক্ষ থেকে। প্রথমে ছিল ইরানের জনগণের উপর দেশের সরকার হামলা চালাচ্ছে, তাদের গণতন্ত্র দিচ্ছে না, তাদের মানবাধিকার দিচ্ছে না, অর্থনৈতিক সংকট সমাধান করছে না, ইত্যাদি ইত্যাদি। বাস্তব কথা হচ্ছে এগুলো সবই ইরানের কমপ্লিটলি নিজস্ব ব্যাপার। দেশের জনগণকে কতদূর কি দেবে, কতটুকু অর্থনৈতিক সচ্ছলতা দিতে পারবে এবং কতটুকু নিরাপত্তা দিতে পারবে, কতটুকু আন্দোলনের অধিকার দেবে, এগুলো সম্পূর্ণভাবেই ইরানের জনগণ আর ইরানের সরকারের ব্যাপার। এখানে অযাচিতভাবে হস্তক্ষেপ করার সুযোগ আমেরিকা এবং ইসরায়েলের নেই। তাহলে একদম পরিষ্কার যে আমেরিকা এবং ইসরায়েল জোর করে ইরানের অভ্যন্তরে হস্তক্ষেপ করে একটা যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করেছে, যুদ্ধ লাগিয়ে দিয়েছে। কেন? প্রথমের দিকে বলা হয়েছিল যে এই জনগণের গণতন্ত্র, মানবাধিকার এবং তাদের আন্দোলনের অধিকার, তাদের খাওয়া পড়ার অধিকার, তাদের অর্থনৈতিক সুযোগ সুবিধা, এগুলো নিশ্চিত করতে হবে। এগুলো কি আমেরিকা এই হামলা চালিয়ে নিশ্চিত করতে পেরেছে? পারেনি। তাহলে কি আমেরিকা ইরানের উপর হামলা চালানোর অধিকার রাখে? তারপরে বলা হলো ইরানের উপর হামলা চালাতে হবে এই কারণে তার কাছে পরমাণু কর্মসূচি আছে, কিছুদিনের ভেতরেই সেই পরমাণু কর্মসূচি এগিয়ে নিয়ে তারা পরমাণু বোমা বানাবে। এখনই ইরানের এই বিপ্লবী সরকারকে যদি উৎখাত করে দেওয়া না হয় তাহলে তারা পরমাণু বোমা বানিয়ে ফেলবে। এই কথা আমেরিকা যতটা জোরালোভাবে বলল তার চেয়ে কয়েক গুণ বেশি জোরে ইসরায়েল বলল। এই যে ইসরায়েলের বলা কথা, এখানেও প্রশ্ন থাকে। ইরান হচ্ছে এনপিটিতে সই করা দেশ। এনপিটিতে সই করা মানে হচ্ছে তারা অঙ্গীকার করেছে তারা পরমাণু অস্ত্র বানাবে না। ইরান তো সেই কথাই বলছে এবং এখনো পর্যন্ত কেউ প্রমাণ দিতে পারেনি ইরান পরমাণু অস্ত্র বানিয়েছে। তাহলে ইরানের উপরে এই যে যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো এবং সে পরমাণু কর্মসূচি ধ্বংস করতে পারলো না, তাহলে ইরানের উপর এই যে যুদ্ধ চাপিয়ে দিয়ে কেন ইরানের জনগণকে এত ক্ষতির মুখে ফেলতে হলো বা ফেলা হলো?
আচ্ছা, এখানে ইসরায়েল এবং আমেরিকা যদি ইরানের উপর হামলা চালিয়ে ইরানের ক্ষতি করে, তাতে কি লাভ হয়েছে ইসরায়েল এবং আমেরিকার? যদি লাভ না হয় তাহলে এর দায় দায়িত্ব কে নেবে এবং কি হবে? আমি এখানে বলি, ইরান খুব সুস্পষ্ট করে বলেছে যে তারা পরমাণু কর্মসূচি বন্ধ করবে না, তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না। হয়তো ইউরেনিয়াম কত মাত্রায় সমৃদ্ধ করা হবে তা নিয়ে আলোচনা হবে, কিন্তু আমেরিকা আর ইসরায়েলের সাথে এই আলোচনা হবে না যে ইরান তার পরমাণু কর্মসূচি পরিচালনা করতে পারবে কি পারবে না, এটা নিয়ে কোনো আলোচনা হবে না। অর্থাৎ ইরানের বক্তব্য একদম ক্লিয়ার যে আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপর অন্যায়ভাবে হামলা চালিয়েছে, তারা ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করে দেওয়ার অধিকার রাখে না। এটা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আন্ডারে বা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার অধীনে এগুলো দেখভাল করা হচ্ছে। অতএব কোনো মতেই ইরান ইসরায়েল বা আমেরিকার হাতে তার পরমাণু কর্মসূচি তুলে দেবে না এবং তাদের কাছে সারেন্ডার করবে না। তাদের কাছে সারেন্ডার করার মানেই হলো ইরানের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া। ইরান এই কাজ করবে না। তো তাহলে এই জায়গায় প্রশ্ন আসছে, আগামীকাল কাতারের রাজধানী দোহায় যে আলোচনা হবে, সেই আলোচনা কি নিয়ে হবে? ইরানের পক্ষ থেকে একদম পরিষ্কার করে ইরানের অন্যতম পররাষ্ট্র উপমন্ত্রী কাজেম গরিবাবাদী তিনি বলেছেন, ইরান আমেরিকার সাথে পরমাণু বিষয়ে আলোচনা করবে না। আগামীকালকে যে আলোচনা হবে তা এই যে 14 দফা সমঝোতা, সেই 14 দফার যে সমস্ত দফা এখন বাস্তবায়ন করার কথা চুক্তি সই হওয়ার পরে, অর্থাৎ ইসলামাবাদ সমঝোতা সই হওয়ার পরে যেগুলো বাস্তবায়ন করার কথা সেগুলো বাস্তবায়ন এখনও করা হয়নি, সেইগুলো নিয়ে আলোচনা হবে। যেমন ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং তার বিদেশে আটকে থাকা অর্থ ফেরত দেওয়া হবে। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে ইরানকে বিদেশে তেল বিক্রির সুযোগ দেবে। এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এখানে এই আলোচনা হবে না যে ইরান পরমাণু কর্মসূচি পরিচালনা করতে পারবে কি পারবে না। আবার এই আলোচনাও হবে না যে ইরান কোন পর্যায়ে হরমুজ প্রণালী পরিচালনা করবে। ইরান বলছে এটা একদম কমপ্লিটলি ক্লিয়ার যে ইরান হরমুজ প্রণালী ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে। সেখানে টোল আদায় বা পরিবেশ বিষয়ক যে সমস্ত পয়সা করি নিয়ে এগুলো ইরান এবং ওমান করবে, এবং এরই মধ্যে দুই দেশের মধ্যে একটা কমিটি গঠন করা হয়েছে, যৌথ কমিটি। সেই কমিটির আজকে মিটিংও হয়েছে। তার মানে দাঁড়াচ্ছে যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরান এবং ওমান ছাড়বে না। তাতে যাই হোক, এখানে তাতে যাই হোক মানে কি? তাতে যাই হোক মানে ইরানের যে অবস্থান বা তাদের যে বক্তব্য, তাতে এই চুক্তি হলেও ভালো না হলেও ভালো, ইরান কোনো মতেই আগের অবস্থায় হরমুজ প্রণালীকে যেতে দেবে না এবং হরমুজ প্রণালীতে ইরান তার নিয়ন্ত্রণ ছাড়বে না, আমেরিকাকেও নিয়ন্ত্রণ দেবে না। ইরানের পক্ষ থেকে একদম ক্লিয়ার কাট কথা যে এই হরমুজ প্রণালীতে যেসব জাহাজ চলাচল করে তার সমস্ত সবকিছু নিয়ন্ত্রণের দায় দায়িত্ব ইরানের উপর থাকবে। ব্যাপারটা তাই যদি হয় তাহলে আমেরিকা তো ভিন্ন কথা বলছে, তখন কি হবে? আমেরিকা বলছে হরমুজ প্রণালী আগের মতো অবস্থায় ফিরে যাবে এবং ইরানের কাছে কোনো মতেই এটা নিয়ন্ত্রণ করার জন্য দেওয়া হবে না। ইরানের সাথে যে সমস্ত আলোচনা হবে তা মূলত হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, কিভাবে হবে, এই সমস্ত নিয়ে। আমি আবারও বলি, আমেরিকা বলছে এই নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকবে না, এই নিয়ন্ত্রণ কারোর হাতে থাকবে না। অর্থাৎ আগে যেমন হরমুজ প্রণালী ছিল, যার যেমন খুশি সে তখন তেমন করে যেত, এখনও তাই থাকবে। কিন্তু ইরান বলছে যে না, তা হবে না, এটা আমাদের ভূখণ্ডের ভেতরের জিনিস। হরমুজ প্রণালী হলো ইরান এবং ওমানের ব্যাপার, তাদের পানি সীমায় এই প্রণালী।
অতএব তারা কিভাবে পরিচালনা করবে সেটা ঠিক করবে ইরান এবং ওমান। এখন এই যে দুই পক্ষের দুই রকম কথা, অথচ সমঝোতা কিন্তু একটা সই হয়েছে। সমঝোতায় কি ছিল? ইরান যে সমঝোতা প্রকাশ করেছে আমরা যা দেখেছি, বা আমেরিকাও যা প্রকাশ করেছে, তাতে তো পরিষ্কার দেখা যায় যে 60 দিন পর্যন্ত ইরান হরমুজ প্রণালীতে টোল নিতে পারবে না। তারপরে পরিবেশ রক্ষা এবং জাহাজ মেইনটেন চলাচল এই সমস্ত কাজে সহযোগিতা করার জন্য একটা ফি নেওয়া হবে। এই ফি পাবে পুরোপুরি ওমান এবং ইরান। এই কথা বলা, আবার এখন বলা হচ্ছে যে না, এই কথা বলা না, ইরান হরমুজ প্রণালী কন্ট্রোল করতে পারবে না। তাহলে কি হবে? তাহলে যথেষ্ট আশঙ্কা আছে দুই পক্ষের মধ্যে আবার যুদ্ধ শুরু হওয়া। এখন গতকালকে আমি একটা মার্কিন মিডিয়াতে দেখছিলাম, যখনই শুক্রবারের রাত আসে অমনি ডোনাল্ড ট্রাম্প হুমকি দেয় ইরানকে মানচিত্র থেকে মুছে দেব এবং তার সাথে কোনো আপোষ হবে না, ইরান হরমুজ প্রণালী কন্ট্রোল করতে পারবে না। এবং এই রকম প্রেক্ষাপটে দু একটা দেশ তাদের দু একটা জাহাজ আমেরিকার কথা মতো হরমুজ প্রণালীতে পরিচালিত করতে চায়। তখন ইরান সেই জাহাজের উপর হামলা চালায় এবং আমেরিকা ইরানের উপর হামলা চালায়। এর প্রেক্ষাপটে ইরানও আমেরিকার সাথে যুদ্ধে দ্বন্দ্বে জড়িয়ে যায়। মার্কিন সেই মিডিয়া বলছে যেদিন শুক্রবার রাত আসে তখন ডোনাল্ড ট্রাম্প এই হুমকি দিতে থাকে এবং এই সব কাজ করতে থাকে। আর যেই রোববারের রাত শেষ হয়ে যায়, অর্থাৎ নতুন সপ্তাহ শুরু হবে, তখন ডোনাল্ড ট্রাম্প বলতে থাকে যে আলোচনা এবং একটা আপোষ মীমাংসা হবে, যুদ্ধ চায় না। তার মানে হচ্ছে যে এই যে শুক্রবার থেকে রোববার রাত পর্যন্ত, এটা হচ্ছে আমেরিকার স্টক মার্কেট, সরকারি অফিস আদালত সব বন্ধ হয়ে যাওয়ার প্রশ্ন। শুক্রবার রাত থেকে বন্ধ হয়ে যায়, শনিবার রাত পর্যন্ত বন্ধ থাকে, সোমবার সকাল থেকে আবার খোলে। যেই রবিবার রাত পর্যন্ত আসে অমনি ডোনাল্ড ট্রাম্প একটা পজিটিভ কথা বলে দেয়, তেলের বাজার, স্টক মার্কেট সমস্ত সব কিছু আবার পজিটিভ হয়ে যায়, যেটা ডাউন হয়েছিল সেটা আবার রাইজ করে। এই যে কৌশলগত বা কুশলী বা চালাকি অবস্থান, এই চালাকি অবস্থানে আমেরিকা কি লাভবান হতে পারছে? আমার তো মনে হয় না। কারণ আমেরিকা যদি লাভবান হতো তাহলে আমেরিকা কোনো মতেই ইরানের সাথে চুক্তির জন্য এইভাবে পাগল হয়ে যেত না। আসলে আমেরিকার কিছু করার নেই। একবার সে চুক্তির কথা বলে, একবার সে সমঝোতার কথা বলে, একবার যুদ্ধের কথা বলে, একবার ইরানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দেওয়ার কথা বলে। এই অবস্থায় যা দাঁড়াচ্ছে তাতে এই যুদ্ধবিরতির উপর মানুষের আস্থা কমে যাচ্ছে। এই যে 14 দফা সমঝোতা, তার উপর আস্থা কমে যাচ্ছে। আমেরিকা যে একটা বড় দেশ, বৃহৎ শক্তি, তার উপরে কিন্তু মানুষের আস্থা কমে যাচ্ছে। কূটনীতির উপর মানুষের আস্থা কমে যাচ্ছে। তাহলে আমেরিকা এবং ইরানের ভেতরে কি আবার যুদ্ধ লাগবে? হ্যাঁ, যুদ্ধ লাগার যথেষ্ট আশঙ্কা আছে। কারণ ইরান কোনো মতেই আমেরিকা ইসরায়েলের কাছে সারেন্ডার করবে না। আমেরিকা ইসরায়েল যা বলছে ইরান তা শুনবে না। তাহলে অবধারিতভাবে আমেরিকা এবং ইসরায়েলের সাথে ইরানের নতুন করে সংঘাত অনিবার্য। কারণ এতদিন তো আমেরিকা এই বিশ্বকে শাসন করে, মনোনিবেশ করে, মাতবাড়ি করেছে। এখন এখানে যদি ইরান ভাগ নিতে আসে তাহলে তো আমেরিকা এবং ইসরায়েল সেটা মানতে চাইবে না। প্রধান সংকট এখানে। সুপ্রিয় দর্শক, এই যে আজকের যে আলোচনা করলাম, এই আলোচনার ভেতর দিয়ে আমার মনে হয় আপনাদের কাছে একটা মেসেজ পরিষ্কার হয়েছে। সেটা হচ্ছে ইরান আমেরিকা এবং ইসরায়েলের কাছে মাথা নত করবে না, সারেন্ডার করবে না। আর আমেরিকা এবং ইসরায়েল যেহেতু এতদিন ধরে তারা বিশ্ব শাসন করে এসেছে, সেই জায়গা থেকে ইরানের যে আঞ্চলিক উত্থান, এই উত্থানটাকেও তারা মানতে পারছে না। যার ফলে আমার কাছে মনে হচ্ছে দুই পক্ষের ভেতরে আবার নতুন করে যুদ্ধ সংঘাত লাগার যথেষ্ট সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে। আমরা আসলে ভবিষ্যতে কি হয় সেটা দেখার জন্য অপেক্ষা করি। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আপনাদের কাছে আমি জানতে চাই, আসলে কি এই যে ইরান, ইসরায়েল এবং আমেরিকা, এই দ্বন্দ্বটা কি ক্ষমতার দ্বন্দ্ব
নাকি বেসিক্যালি আন্তঃভূ রাজনীতির নতুন কোনো খেলা? আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।